একটা যুদ্ধ, আমেরিকাকেও যুদ্ধে জড়িয়ে পড়তে হলো। সবচেয়ে সুবিধাজনক জায়গায় এই মুহূর্তে ভারতের অবস্থান। যুদ্ধ 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 যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপর দেখা গেল যুদ্ধ হচ্ছে গাজা স্ট্রিপে। তার কারণ হামাস জঙ্গিরা তারা হামলা চালিয়েছিল ইসরায়েলে। ইসরায়েল এবার পাল্টা হামলা পাল্টা হামলা, যুদ্ধ, ভয়ানক অবস্থা। আমরা দিনের পর দিন সেই সব ছবি, সেই সব ফুটেজ দেখেছি। আমরা আপনাদের জানিয়েছি যে কূটনৈতিক সম্পর্কে কতটা প্রভাব পড়ছে সারা পৃথিবী জুড়ে, কোন দেশের উপর কতটা প্রভাব পড়ছে, আমাদের দেশের উপর কতটা প্রভাব পড়ছে। আবার একটা যুদ্ধ। আসলে এই যুদ্ধ হচ্ছে আগের যুদ্ধের অনুরণন। অর্থাৎ যে লড়াই চলছিল গাজা স্ট্রিপে, গাজা স্ট্রিপ থেকে 2000 কিলোমিটারেরও বেশি দূরত্বে শিফট করে গেল। অর্থাৎ যুদ্ধক্ষেত্রের পরিবর্তন হলো শুধুমাত্র, ব্যাটেল ফিল্ডের পরিবর্তন, যুদ্ধ কিন্তু থামল না। আমি ইয়েমেনের কথা বলছি। গাজা স্ট্রিপ থেকে এখন সবার নজর ইয়েমেনে। কেন না, ইয়েমেনে এখন যুদ্ধ চলছে। কিরকম যুদ্ধ না, ইয়েমেনের প্রায় 36টি ঘাঁটি, কাদের? হাউথি বা হুথিদের 36টা ঘাঁটি, যেখানে ক্ষেপণাস্ত্র ছিল সেরকম ঘাঁটি নাকি ধ্বংস করে দিয়েছে আমেরিকা। এবার তারাও প্রত্যুত্তর দিচ্ছে। শুরুটা কোথা থেকে হয়েছিল? হ্যাঁ, শুরুটা কিন্তু হয়েছিল সেই গাজা স্ট্রিপ থেকে। গাজা স্ট্রিপ থেকে 7ই অক্টোবর 2023 বেশ কিছু মিসাইল উড়ে গেল ইসরায়েলে। ইসরায়েলের উপর যে ভয়ানক হামলা শুরু হলো, তার প্রত্যুত্তর দিতে শুরু করলো ইসরায়েল, এবং এই সবের প্রভাব গিয়ে পড়ল লোহিত সাগরে, রেড সিতে। কারণ রেড সি বাণিজ্য একটা বড় ব্যাপার। রেড সিতে যে পরিমাণ বাণিজ্যিক তৈরি যাওয়া আসা করে, সেটা আমেরিকার, সেটা চীনের এবং সেটা গ্রেট ব্রিটেনের, যে পরিমাণ বাণিজ্যিক তৈরি যাওয়া আসা করে, সেই বাণিজ্যিক তৈরি দিয়ে বলা হয় যে প্রাচ্য আর পাশ্চাত্যের বাণিজ্য বা অর্থনীতি নির্ধারণ হয়। মানে আমদানি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় বা সবচেয়ে কম খরচে কম সময়ে যদি আমদানি রপ্তানি করতে হয়, ভূমধ্য সাগর হয়ে যদি ভারত মহাসাগরে পৌঁছতে হয়, তাহলে রেড সি ধরতেই হবে, লোহিত সাগর ধরতেই হবে। তো সেই লোহিত সাগরে যদি হানাদাররা হানা দেয়, তাহলে তো মুশকিল। বিশ্ব অর্থনীতি টলমল হয়ে যাবে। বিশ্ব অর্থনীতির দাদা যারা, তাদের গদি টলমল হয়ে যাবে। আমেরিকার কথা বলছি, আপনি ঠিকই ধরেছেন, আমেরিকার গদি টলমল হয়ে যাবে। হয়েছিল তো সেই অবস্থা। যখন লাগাতার নভেম্বর থেকে আস্তে আস্তে হাউথিরা তারা হামলা করতে শুরু করলো লোহিত সাগরে, বেছে বেছে আমেরিকা এবং ব্রিটিশ বাণিজ্যিক তৈরিগুলোর উপরে। তারপর থেকে আস্তে আস্তে চাপ বাড়তে থাকলো। তার আগে পর্যন্ত কি ছিল? তার আগে পর্যন্ত আমেরিকা নিজে থেকে কিন্তু এই যুদ্ধে অংশ নেয়নি। ভেবে দেখুন, ইসরায়েলের সঙ্গে সমস্যা হামাসের, সেই সমস্যায় হামাসের পিছনে প্যালেস্তাইন বা ইরান বা সিরিয়া, যারাই থেকে থাকুক না কেন, প্রচ্ছন্নভাবে কেউ পরোক্ষে, কেউ সরাসরি প্রত্যক্ষভাবে ছিল। ইসরায়েলের সঙ্গে আমেরিকা ছিল কি? সেভাবে বলতে গেলে আমেরিকা সমর্থন করেছিল ইসরায়েলকে, যে যদি নিজের দেশের উপর দেশের মানুষ যদি বিপন্ন হয়, তাহলে তো অস্ত্র তুলে নিতেই হবে, প্রত্যাঘাত করতেই হবে, তার পাশে আমেরিকা রয়েছে। এটা বোঝানোর জন্য দুটো শুধু রণতরী পাঠানো হয়েছিল, তার বেশি কোনো সাহায্য সরাসরি করেনি। কেন করেনি আমেরিকা? তার কারণ আমেরিকাকে এটা বুঝতে হবে যে ইসরায়েলকে প্রত্যক্ষভাবে সমর্থন করলে চাপ রয়েছে ইরানের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে। ইরানের সঙ্গে যদি সম্পর্কের জায়গাটা, কোথাও একটা জায়গা তৈরি হচ্ছিল, সেই জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, বিশ্ব বাণিজ্যে, বিশ্ব অর্থনীতিতে আমেরিকা যথেষ্ট চাপে পড়বে। সুতরাং ধরি মাছ না ছুঁই পানি করে ইরানের সঙ্গে যাতে সুসম্পর্ক বজায় থাকে, অন্তত ইমেজ যাতে খারাপ না হয়, আর ইসরায়েলও যেন এরকম না ভাবে যে বন্ধু আমেরিকা হাত ছেড়ে দিল। সুতরাং সেরকম একটা মধ্যপন্থা ব্যবহার করে চলেছিল এতদিন ধরে আমেরিকা। কিন্তু অন্যান্য দেশ, অন্তত 10টি দেশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল। তার মধ্যে আরব কান্ট্রিগুলোর কথাই বলতে হবে, সিরিয়ার কথা বলতে হবে, ইয়েমেনের কথা বলতে হবে, লেবাননের কথা বলতে হবে, আবার জর্ডানের কথা বলতে হবে। আমেরিকা কিন্তু হাত ধুয়ে বসেছিল।
দূর থেকে বসে দেখছিল, মনিটর করছিল কি হচ্ছে না হচ্ছে, কখন কোন জায়গায় কোন সুতো ছাড়তে হবে, কোন সুতো ধরতে হবে। কিন্তু পারল কি শেষ পর্যন্ত? না, পারল না। আমেরিকাকেও যুদ্ধে জড়িয়ে পড়তে হলো। আর সেই জন্যই তো 65খানা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে শুধুমাত্র একটা দেশের, একটা গোষ্ঠী, যে গোষ্ঠী তারা ক্ষেপণাস্ত্র নিয়ে বসে রয়েছে লোহিত সাগরের বাণিজ্য তরীগুলোকে ধ্বংস করবে বলে। সেই বাণিজ্য তরী ধ্বংস করার জন্য 36টি জায়গায় অ্যাটাক হয়েছে একসঙ্গে অ্যাট এ টাইম। ভোরবেলায় 36টি জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে আমেরিকা ইয়েমেনের। কেন? বাধ্য হয়ে। তার কারণ এতদিন পর্যন্ত সরাসরি কোনো আমেরিকান নাগরিক সিটিজেন মারা যাননি, কিন্তু হুথি বা হাউথিদের এই মিসাইল বা ক্ষেপণাস্ত্রে একের পর এক বাণিজ্য তরীর উপর আঘাত হানার পরেও যখন 3 জন আমেরিকান সেনা নিহত হলেন, 30 জনের উপর আহত হলেন, তখন জো বাইডেন আর চুপ করে বসে থাকতে পারলেন না। কারণ চুপ করে বসে থাকলে তখন দেশের মানুষকে জবাব দিতে হবে। 3 জন নাগরিকের মৃত্যু হয়েছে, এখন আর ঘরের বাইরে নেই, যুদ্ধটা ঘরে চলে আসছে, জবাব দিতে হবে। তাই পাল্টা জবাব দিল আমেরিকা। এবার জানতে হবে যে এই লোহিত সাগর কতটা গুরুত্বপূর্ণ, কেন হাউথি বা হুতিরা লোহিত সাগরকে টার্গেট করছে। নভেম্বর থেকে যাবতীয় বাণিজ্য তরী বা আন্তর্জাতিক যে জাহাজগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করে আসছে। তার কারণ আমেরিকার আমদানি রপ্তানির ক্ষেত্রে, আমেরিকার অর্থনীতির ক্ষেত্রে লোহিত সাগর একটা বড় জায়গা। এবং এই লোহিত সাগর বলা হয় নাকি লোহিত সাগরের মাধ্যমেই আফ্রিকা এবং আরাবিয়ান কান্ট্রিগুলোর মধ্যে লিয়াজও তৈরি করতে চায় সবসময় ক্ষমতাধর রাষ্ট্রগুলো। আর সেই লিয়াজও তৈরির কাজগুলো হয় বাণিজ্যিক আদান প্রদানের মাধ্যমে। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। সেইখানে যখন আঘাত আসে তখন তো ভাবতে হয় কিরকম আঘাত। একটা আন্দাজ করি, আমেরিকার বাণিজ্য তরী ওখান দিয়ে যায়, বাণিজ্য জাহাজ যায়, পণ্যবাহী জাহাজ যায় গ্রেট ব্রিটেনের, বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রির পণ্যবাহী জাহাজ যায়, আবার চীনেরও পণ্যবাহী জাহাজ যায় ওখানে। তো যে জাহাজগুলো যাচ্ছে সেই জাহাজগুলোর একটা ট্র্যাকার থাকে, সেই ট্র্যাকারে জাহাজগুলোর আইডেন্টিটি থাকে, পরিচয় থাকে, যে জাহাজ কোথাকার জাহাজ, কোথায় যাচ্ছে, এই জাহাজে নাগরিক মানে নাবিক যারা রয়েছে সেই নাবিকরা কারা, কোন দেশের তারা, কোন দেশ থেকে যাচ্ছে, কোন দেশে নিয়ে যাওয়া হচ্ছে পণ্য। এই সব কিছু সেই ডেটাবেস তৈরি থাকে একটা ট্র্যাকারের মধ্যে, যে ট্র্যাকার যে কোনো দেশের মানুষ তারা ট্র্যাক করতে পারেন, যে কোনো দেশ চাইলেই ট্র্যাক করতে পারে, কারণ এটা হচ্ছে মুক্ত বাণিজ্যের ব্যাপার। তো আমেরিকা এবং গ্রেট ব্রিটেনের 4 থেকে 5টা প্রথমে এবং পরে আরও 4 থেকে 5টা, সব মিলিয়ে 9টা বাণিজ্য তরী এমন পাওয়া গেল খুঁজে, যে বাণিজ্য তরীগুলো তাদের ট্র্যাকারে তাদের দেশকাল পরিচয় গুলিয়ে দিয়েছে। মানে ধরুন আমেরিকার একটি পণ্যবাহী জাহাজ, সেই পণ্যবাহী জাহাজ সিস্টেম হ্যাক করে সেখানে মানে ট্র্যাকিংয়ে দিয়ে রেখেছে যে তারা চীনের পণ্যবাহী জাহাজ, তাদের যে নাবিকরা যারা রয়েছে তারা চীনের নাগরিক, যাতে হাউথিরা ওই বাণিজ্য তরীর উপরে হামলা না করে। ভাবুন, এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছিল, এতটা ত্রাস হয়ে দাঁড়িয়েছিল হাউথিদের এই আক্রমণ। তো সেই আক্রমণ যখন সরাসরি মার্কিন নাগরিক, মার্কিন সেনার উপর হলো, তখন আমেরিকা বাধ্য হলো যুদ্ধে নামতে। আর আমেরিকা যখন যুদ্ধে নামে তখন তো আর রাগঢাকের কোনো ব্যাপার নেই, কারণ এতদিন ধরে রাগঢাক, ধরি মাছ না ছুঁই পানি করে আসছিল। এবার তাকে সরাসরি একটা পক্ষ নিতে হচ্ছে, আর সেই পক্ষ নিয়ে তাকে এগোতে হবে, এবং তাতে বিশ্ব কূটনীতিতে একটা বড় অদল বদল হওয়ার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। একদিকে চরম শক্তিধর চীন, আরেকদিকে ইরান এবং ইসলামিক কান্ট্রিগুলো, তার পাশাপাশি আমেরিকা এবং আমেরিকার সহযোগী বন্ধু দেশগুলি, অন্তত কমপক্ষে 4 থেকে 5টি সহযোগী বন্ধু দেশ, তাদের মধ্যে সবাই যে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে পড়ছে তা কিন্তু নয়। তো এইরকম একটা জায়গায় কার দিকে পাল্লা ভারী হবে, কোন শক্তি উপরে উঠে আসবে, সেদিকে নজর রাখছে ভারত। তার কারণ সবচেয়ে সুবিধাজনক জায়গায় এই মুহূর্তে ভারতের অবস্থান। লোহিত সাগর দিয়ে যে বাণিজ্য হচ্ছে, ভূমধ্য সাগর হয়ে ভারত মহাসাগরে যে বাণিজ্য হয়, সেই বাণিজ্যে যদি কোনো রকম কোনো প্রভাব পড়ে তাহলে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হবে ভারত। এবং ভারতের কূটনীতি বা বিদেশ নীতি ঠিক এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ইসলামিক কান্ট্রিগুলোর সঙ্গে বা ইরান, সৌদি আরব,
ইসরায়েল এদের সঙ্গেও যেমন সুসম্পর্ক বজায় রেখেছে, কখনো কোনো জায়গায় রাষ্ট্রসংঘেও নয় কোনোভাবেই তারা ভারত কখনোই এদের সম্পর্কে কোনো খারাপ মনোভাব পোষণ করেনি বা কোথাও এমন কোনো বক্তব্য পেশ করেনি বা এমন কোনো স্ট্যান্ড নেয়নি, অবস্থান নেয়নি যাতে তা এদের বিপক্ষে বলে মনে হতে পারে। আর অপরদিকে আমেরিকা তো বন্ধু দেশ, ফ্রান্স বন্ধু দেশ, ফ্রান্সের সঙ্গে এখন নতুন করে ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, যে সম্পর্ক চীনের মাথা ব্যথার কারণ। হ্যাঁ, যদি বলতে পারেন তাহলে চীনের মাথা ব্যথার কারণ এই মুহূর্তে ভারত। তো সবচেয়ে সুবিধাজনক জায়গায় ভারত। তবে যে অর্থনৈতিক প্রভাব পড়বে সারা বিশ্বে, তার কারণ খনিজ তেলগুলি রয়েছে এই পশ্চিম আরবিয়ান কান্ট্রির এই জায়গায়, এবং এখানে দিনের পর দিন যুদ্ধ হলে অপরিশোধিত তেলে যে প্রভাব পড়তে পারে সারা পৃথিবীতে, তার আজ যে আমাদের দেশে বা ভারতে পড়বে না তা কিন্তু খুব জোর দিয়ে বলা যাচ্ছে না। কিন্তু আপাতভাবে দেখতে গেলে কূটনীতিগত দিক থেকে আমেরিকা কিছুটা হলেও চাপে, এবং সার্বিকভাবে সব দেশগুলোর তুলনায় অ্যাডভান্টেজ পজিশনে ভারত, কারণ ভারত প্রথম থেকে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে এসেছে।